নমস্কার, আমি প্রীতা। আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাওয়া যাক। গল্পটির নাম আপন করেছ যারে, কলমে সরজিৎ ঘোষ। রবিবারের সকাল মানেই জলখাবারে ফুলকো লুচি আর আলুর দম, সঙ্গে রয়েছে বেগুন ভাজা। আলুর দমটা হয়ে গেছে, তবে লুচি ভাজা চলছে। জলখাবার হয়ে গেলেই আবার তো দুপুরের রান্নার তোড়জোড়। ছুটির দিন মানেই রান্নাবান্না একটু বেশিই হয়। আর 5টা দিন যেমনই হোক, রোববারের খাওয়া দাওয়াটা ভুরিভোজ না হলে শুভোচনের চলে না। লুচি ভাজতে ভাজতেই কবিতা জিজ্ঞাসা করল, ও বৌদিমণি, আজ এঁচোড় চিংড়ির কথা যে বললে, তা দাদাবাবুকে বলেছিলে? চিংড়ি বাজার থেকে নিয়ে এসেছে তো? ওপাশ থেকে মিক্সচার মেশিনে আদা পেস্ট করতে করতে বৌদিমণি অর্থাৎ সুপ্রভা উত্তর দেয়, বলে তো দিয়েছিলাম, মনে করে নিয়ে এসেছে কিনা কে জানে। আর শোন, লুচি ভাজা হয়ে গেলে বাবুকে আগে খেতে দিয়ে দিস। লুচির গন্ধে ওর আবার সকাল সকাল খিদে পেয়ে যায়। তার আগে পুরোহিত মশাইয়ের জন্য তুলে রাখিস, দেখিস এঁঠো ছোঁয়া না লাগে। ও নিয়ে তুমি ভেবো না, আর গোটা 5 পড়ে আছে, ওগুলো ভাজা হয়ে গেলেই বাবুকে খেতে দিয়ে দেব। আচ্ছা বলছি বৌদিমণি, সামনে মাসে অনেকগুলো শুভ দিন আছে, কোন দিনটা ঠিক করেছো তাহলে? পুরোহিত মশাইকে আগে আসতে দে, উনি যে দিনটা বলবেন সে দিনটাই হবে। ওটা কি আর আমাদের হাতে আছে? এদিকে রোববার মানেই কবিতার দম ফেলার সময় নেই। রোববার এই একটা দিনই শুভোচন বাড়িতে থাকে। ওটা এটা রান্না করা, দিনে 3-4 বার চা করা, কবিতা সব একা হাতেই সামলে দেয়। রান্না করতে কবিতার কোনো বিরক্তিবোধ নেই, সব কাজ হাসি মুখেই করে। বছর 5 আগে কবিতা কাজে এসেছিল রায়বাড়িতে। রায়বাড়ির কাজের লোক না রাখলেও চলতো, ওই তো 3টে মাত্র লোক। তার মধ্যে শুভোচন আবার সব দিন বাড়িতে থাকে না, সপ্তাহান্তে বাড়িতে আসে। তবে কবিতা যখন এ বাড়িতে কাজে ঢুকেছিল, তখন একটা লোকের প্রয়োজন ছিল অবশ্যই। সুপ্রভা তখন সন্তান সম্ভবা। ডাক্তারবাবু সুপ্রভাকে বলেই দিয়েছিলেন বেড রেস্টে থাকতে। বিয়ের 8 বছর পর সুপ্রভা মা হতে চলেছে। সুপ্রভার সাবধানে থাকাটা খুব জরুরি। তবে হ্যাঁ, বাড়ির কাজের লোক হিসাবে থাকতে গিয়ে কবিতা কখনো যে বাড়ির কাজের লোক বাড়ির কাজের লোক থেকে যে বাড়ির লোক হয়ে গিয়েছিল, সেটা নিজেও বুঝতে পারিনি। বাড়িতে যারা আছে তাদের পরিচয় কাজের মেয়ে কিংবা কাজের মাসি ইত্যাদি। তাদের নিজস্ব একটা নাম আছে, তারা নিজেরাই ভুলে যায়। রায়বাড়ির কবিতার পরিচয় কাজের মেয়ে নয়, কবিতা যেন তাদের বাড়ির একজন মেয়ে। বাড়ির প্রত্যেকেই ভালো থাকার খোঁজ খবরটাও কবিতাই রাখে। প্রথম দিন কাজে এসেই কবিতা বলেছিল, বৌদিমণি, তোমার যখন যা দরকার হবে আমাকে বলো, নিজে কিছু করতে যেও না, এই সময়টা সাবধানে থাকতে হয়। এই একটা কথাতেই সুপ্রভার মন জয় করে নিয়েছিল কবিতা। সেদিনই সুপ্রভা বলেছিল, আমাকে বৌদিমণি না বলে দিদি বলেই ডেকো। আমি তোমাকে বৌদিমণিই বলবো। অনেককেই তো দিদি বলি, কিন্তু বৌদিমণি বলে ডাকি না কাউকে। বেশ, তোমার যা খুশি বলো, তবে তুমি আমার বোনের মতন। সেই থেকেই কবিতা পেয়ে গেল বৌদিমণিকে, একেবারে নিজের দিদির মতো। বৌমণির কেয়ার করা থেকে শুরু করে সব কিছুই কবিতা করে। যাই হোক, লুচি ভাজা হয়ে গেলে বৌমণির কথা মতো বাবুকে অর্থাৎ সুপ্রভার ছেলেকে খেতে দিয়ে দিল কবিতা। তা তুমি খেয়ে নাও বৌমণি, পিসি তো আবার পুজো না সেরে খান না। পিসি অর্থাৎ সুপ্রভার শাশুড়ি, কবিতা পিসি বলেই ডাকে। কবিতার এমন কথায় সুপ্রভা বলে, তোর দাদাবাবুকে আগে দে, তারপরে আমি খাচ্ছি। তার আগে নীলিকে খাইয়ে দি, দেখ না কেমন পিটপিট করে চেয়ে আছে, মায়ের মতোই লক্ষ্মী মেয়ে হবে। সুপ্রভার এই কমন কথায় কবিতা উত্তর না দিয়ে পারে না। কি যে বলো না তুমি, নীলির কি একজন মা? নীলির তো 2জন মা। আমি তো শুধু ওকে পেটেই ধরেছি, আর তুমি তো সব কিছুই করে চলেছ। দেবকী যেমন কৃষ্ণকে গর্ভে ধারণ করেছিল, ঠিক তেমনই যশোদাও তোকে পালন করেছিল। এই নীলিমাই হলো কবিতার মেয়ে।
ওর বয়স এখন 6 মাস। নীলির জন্মের পর থেকে নীলিকে সামলাচ্ছে সুপ্রভা। রাতটুকু কবিতার কাছে থাকে। নীলিকে খাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো সব কিছুই কবিতা করে। সুপ্রভা যেদিন শুনেছিল কবিতাও মা হতে চলেছে, সুপ্রভার সে কি আনন্দ! মেয়েদের মা হতে পারার খবরটাও এক অন্য অনুভূতি নিয়ে আসে মেয়েদের মধ্যে। সুপ্রভা কবিতাকে বলেছিল, খুব সাবধানে থাকতে হবে তোকে, খাওয়া দাওয়াটাও ঠিক করে করিস। আজ থেকে তুই একা নয়, এটা মাথায় রাখবি। বৌমণির এমন কথা শুনে কবিতার ভীষণ ভালো লেগেছিল সেদিন। এমন কথা যেদিন শুনেছিল তার ঠিক পরের দিন ঘটল একটা ঘটনা। পরের দিন কাজে এসে কবিতা দেখল নতুন কাজের লোক বাড়িতে কলতলায় বসে বাসন মাজছে। এমনটা দেখে কবিতা কল্পনাও করতে পারেনি। মনটা খারাপ হয়ে গেল কবিতার। সুপ্রভা কবিতাকে ডেকে বলল, তোকে আর কাজ করতে হবে না। বৌমনির পুরো কথাটা শেষ করতে না দিয়েই কবিতা বলে উঠল, না না, আমি কাজ করব, এত তাড়াতাড়ি আমাকে মানা করে দিও না। ভাবলি কি করে এই অবস্থায় এই সব কাজ তোকে দিয়ে করাবো? আজ থেকে তোর কাজের ছুটি। এমন কথায় কতটাই মন খারাপ হয়ে গিয়েছিল কবিতার। আর এক মুহূর্তেও থাকতে ভাল লাগছিল না। কবিতা চলে যেতে উদ্যত হলে বৌমণি বলে, ওমা, কোথায় যাচ্ছিস তুই? তুমি তো বললে আজ থেকে আমার ছুটি। ছুটি তো কাজ থেকে তোর ছুটি, আমাদের বাড়ি থেকে নয়। আর তুই ভাবলি কি করে এই অবস্থায় তোকে ছেড়ে দেব? তো দাদাবাবুই বলল একজন কাজের লোকের দরকার। আমি দীপাকে নতুন কাজের লোককে বলে দিয়েছি আমাদের বাড়িতে 5 জন মেম্বার, সেটা তোকে নিয়েই। তোর এই সময়টা অনেকটা রেস্টে থাকতে হবে, ভারী ভুরি কোনো কাজই করতে হবে না তোকে। কতটা নিজের ভাবলে তবে এমন কথা বলা যায়। কবিতার তো নিজের কেউ নেই, কবিতার আরও 2 দিদি আছে, তারাও কবিতার খোঁজ খবর নেয় না। বাপের বাড়িতেও তেমন কেউ নেই। মা ছিল, কবিতার বিয়ের পর সেও মারা গেছে। নিজেদের অবস্থাও ভালো নয়। কবিতার স্বামী দিনমজুরের কাজ করত, তাতে ঠিক মতো চলতো না। তখন কবিতাকে কাজের খোঁজ দিয়েছিল পাড়ার এক দিদি। সেই থেকেই কবিতা বৌমনির বাড়িতে কাজ করছে। তবে কবিতার সব থেকে ভালো লেগেছিল যখন কবিতার 7 ভক্ষণের অনুষ্ঠান সুপ্রভা বেশ ঘটা করে দিয়েছিল। এতটা আনন্দ তার আগে কখনো হয়নি। কবিতার নিজের বলতে স্বামী ছাড়া আর কেউ নেই, কিন্তু এই অবস্থায় কমল, সেও তখন তাও বাইরে। কমল মানে কবিতার স্বামী, মহারাষ্ট্রে একজন ঠিকাদারের অধীনেই কাজ করে। এত ঘটা করে স্বাদের অনুষ্ঠান করতে দেখে কবিতার মনে হয়েছিল এ তার কাছে যেন স্বর্গসুখ। তবে কবিতার মেয়ে হওয়ার 1 মাস আগেই ঘটে গেল আর একটা অঘটন। ছোট্ট একটা দুর্ঘটনায় কমল পা ভেঙে হসপিটালে ভর্তি। কবিতা ভীষণ ভয় পেয়ে গেছিল। তখন বৌমণি অর্থাৎ সুপ্রভা বলেছিল, ভয় পাওয়ার দরকার নেই, আমি তো আছি। আমাদের তো এতগুলো ঘর ফাঁকা আছে, তুই বরং এখানেই থাক। বাড়িতে গিয়েই বা কী করবি? সেই তো একা থাকতে হবে, তার চেয়ে বরং আমাদের চোখের সামনে থাক। এই অবস্থায় তোকে ছাড়তে পারবো না। কখন যে কি হয় তোকে কে দেখবে বলতো? একটা কাজের মেয়েও যে নিজের লোক হয়ে যেতে পারে, সেটা এবাড়ির মানুষগুলোকে না দেখলে বোঝাই যায় না। কবিতা এ বাড়িতে কাজে এসে কখনো মনে হয়নি এরা কেউ পর। এতটাই আপন করে নিয়েছিল, সেটা কবিতার কাছে বড় সৌভাগ্যের। যাই হোক, লুচি আর আলুর দম সাজিয়ে কবিতা দাদাবাবুকে খেতে দিয়েছে, সেই সঙ্গে বৌমণিকেও। এদিকে পুরোহিত মশাইও চলে এসেছে। পুরোহিত মশাই খাওয়া শেষ করে পাঁজি নিয়ে বসেছেন। সুশোভন লুচি খেতে খেতেই বলল, আচ্ছা পুরোহিত মশাই, তাহলে কোন দিনটা ঠিক করলেন? সামনে মাসের 17 তারিখ দিনটা বেশ ভালো, তাহলে ওই দিনটাই থাকুক। থাকুক মানে এই দিনটাই ফাইনাল তো? কারণ দিনটা ঠিক না হওয়ার জন্য অন্য কাজগুলো আটকে যাচ্ছে। আবার কমলকেও জানাতে হবে, কমল আবার সেই মতো ছুটি নিয়ে আসবে। এমন কথা শুনে পুরোহিত মশাই হাসতে হাসতে বললেন, তোমার উপর তো ভালোই দায়িত্ব পড়েছে সুশোভন। দায়িত্ব একটু নিতে হবে ঠাকুরমশাই, আমাদের নীলি প্রথম ভাত খাবে বলে কথা। সত্যি কথা বলতে মেয়ের অন্নপ্রাশনটা ঘটা করেই করতে চায় কমল আর কবিতাও। শুধু কমল আর কবিতাই নয়, রায়বাড়ির সকলেই চাইছে যে অন্নপ্রাশনের অনুষ্ঠানটা ঘটা করেই হোক। বিশেষ করে তার সুপ্রভা।
জলখাবারের পর্ব শেষ হতে না হতেই সুপ্রভা বলে উঠল, শোন কবিতা, তোর খাওয়া শেষ হলে একবার খাতা পেনটা নিয়ে আয়। গোপাল দাও চলে এসেছে, মেনুটা ঠিক করে নিতে হবে। নীলির অন্নপ্রাশন বলে কথা, কত কাজ এখন। কথাগুলো বলেই নীলিকে কোলে তুলে নেয় সুপ্রভা, বুকে জড়িয়ে ধরে আদর করতে করতে বলে, আমাদের নীলি মামুনি প্রথম ভাত খাবে। কি মজা, কি মজা। এই তোমরা সবাই নীলিকে আশীর্বাদ করতে ভুলো না কিন্তু। নমস্কার।